এই একটা সারি, এটা হচ্ছে লাইন 1, এটি হচ্ছে লাইন 2। এখন লাইন 1 এবং লাইন 2 তোমরা দেখো, আমাকে একটু বলো, যদিও বা ড্রয়িংটা ভালো হয় নাই। এই লাইন 1 এবং লাইন 2 এর মধ্যে কোনটা হোমোজাইগাস লাইন, কোনটা হেটেরোজাইগাস লাইন এবং কেন? লাইন 2 হচ্ছে হোমোজাইগাস এবং লাইন 1 হেটেরোজাইগাস। হ্যাঁ, কেন কেন মনে হয়েছে এটা? এখানে লাইন 2 তে সবগুলোর হচ্ছে লেন্থ মনে হচ্ছে সমান বা একই সাইজের মনে হচ্ছে, কিন্তু লাইন 1 এ ডিফারেন্ট লাগে। অর্থাৎ হাইট হলো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার উপরে যদি আমরা সিলেকশন করি, যে হাইট যদি বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে লাইন 2 এর প্লান্টের যে হাইট গুলো আছে সবগুলো একই উচ্চতার কাছাকাছি, কিন্তু লাইন 1 এর ক্ষেত্রে হাইটের ক্ষেত্রটাতে দেখা যাচ্ছে যে ভিন্নতা আছে। তো এই ফেনোটাইপিক এক্সপ্রেশন দেখেই হাইটের উপরে ভিত্তি করে বলা যাবে যে লাইন 2টা হাইটের উপরে ভিত্তি করে হোমোজাইগাস লাইন, আর লাইন 1 এখনো সেখানে হোমোজাইগাসিটি আসে না। আরেকবার, লাইন 1 লাইন 2 এ যে গাছগুলো আছে সেই গাছগুলোর উচ্চতা তুমি দেখো বা হাইট দেখো, হাইট গুলো দেখো যে সবগুলো একই রকমের, কিন্তু লাইন 1 এ প্লান্টের যে হাইট, সেই হাইট গুলোর মধ্যে ভিন্নতা আছে। আমরা খালি চোখে এটা দেখতে পাচ্ছি, বা মাঠে গেলেও তুমি এই জিনিসটা দেখতে পাবা। হাইটের উপরে বিবেচনা করে আমরা এটা বলতে পারি যে লাইন 2টা হোমোজাইগাস হয়ে গেছে। লাইন 1 এটি এখনো হোমোজাইগাস হয়নি, অর্থাৎ হাইট তার ফেনোটাইপিক যে বৈশিষ্ট্য, সেই ফেনোটাইপিক বৈশিষ্ট্য দেখেই আমরা এটা বুঝতে পারবো। যেহেতু একই প্যারেন্টের অফস্প্রিং একটা লাইনে এখানে গ্রো করা হয়, সেজন্য এটা প্যারেন্ট তো আমাদের জানা আছে, এটারও প্যারেন্ট জানা আছে, সুতরাং অন্য প্যারেন্টের সিড এই লাইন 2 তে আসে নাই, অন্য প্যারেন্টের সিড লাইন 1 এ আসে নাই, এবং এই ফেনোটাইপিক বৈশিষ্ট্য দেখেই আমরা আসলে বুঝছি যে কোন লাইনগুলো হোমোজাইগাস এবং কোন লাইনগুলো এখনো হোমোজাইগাস হয় না, এবং তার উপরে ভিত্তি করেই চেহারা দেখাতে কে আসে? তার উপরে ভিত্তি করেই আমরা বলতে পারি যে কোনটা হোমোজাইগাস এবং কোনটা হেটেরোজাইগাস লাইন। বোঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখন এর পরে পরবর্তী অপারেশন গুলো সেম, যে প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল, মাল্টি লোকেশন ইল্ড ট্রায়াল এবং সিড মাল্টিপ্লিকেশন। প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল 1 বছর ধরে করা হয়, এবং এই 1 বছর সেখানে যে গাছগুলো বা যে লাইনগুলো ভালো পারফর্ম করবে সেগুলি আবার একাধিক বছর, এখানে দেখো যে F10, F11, F12 মিনিমাম 3 বছর ধরে
মাল্টি লোকেশন ইল্ড ট্রায়াল বা সংক্ষেপে এটাকে MYT বলা হয়, আর প্রিলিমিনারি ইল্ড ট্রায়ালকে সংক্ষেপে PYT প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল বলা হয়। মাল্টি লোকেশন ইল্ড ট্রায়ালকে আবার অনেক সময় বলা হয় যে রিজিওনাল ইল্ড ট্রায়াল বা রেপ্লিকেটেড ইল্ড ট্রায়াল। এটি দেওয়ার পরে যদি একটা অথবা দুটা লাইন যদি ভালো পারফর্ম করে সেই সিটগুলোকে মাল্টিপ্লাই করা হয়। তবে এই ক্ষেত্রে যদি নোটিফাইড ক্রপ হয় সেটা কৃষক পর্যায়ে যাওয়ার আগে আমাদের একটা বিধিবদ্ধ প্রক্রিয়ার ভিতর দিয়ে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে, ওটা সবার শেষে আমরা দেখব। আর লাইন ডেভেলপমেন্টের যে বিষয়গুলো থাকে বা ক্যান্ডিডেট ভ্যারাইটি ডেভেলপমেন্টের যে বিষয়গুলো থাকে সেটা হলো প্রক্রিয়াটা এই পর্যন্তই। এর পরের অংশটাতে থাকে হবে তোমার ভ্যারাইটি রিলিজের আগ পর্যন্ত, সেটি হচ্ছে যে তোমার SC এর আন্ডারে, সিড সার্টিফিকেশন এজেন্সির আন্ডারে আবার ফার্দার ট্রায়াল করতে হয় 2 বছর ধরে। বর্তমানে 2 বছর নোটিফাইড ক্রপের জন্য, আর নন নোটিফাইড ক্রপের জন্য বিডাররা তার নিজস্ব উদ্যোগে কাজ করে থাকে। এই যে পদ্ধতি আমরা দেখলাম, এই পদ্ধতিটা দেখলাম, এই পদ্ধতির সুবিধা হচ্ছে কি যে এই যে দেখো যে F2 থেকে F6 পর্যন্ত এখানে কোনো প্ল্যানটি সিলেকশন করতে হয় না। প্ল্যান যদি সিলেকশন করতে না হয় তাহলে বিডার স্কিল নয়, এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না। বা বিডার যদি তার দক্ষতা কম থাকে তাহলে উনি সেই ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এই পদ্ধতি অনুসারে। আবার কিছু কিছু ক্রপের জন্য এটা একটা উপযুক্ত পদ্ধতি, ওইটা আবার আগের পদ্ধতিটাতে ব্যবহার করা যায় না, বা পেডিগ্রি মেথডে এটিকে ব্যবহার করা যায়। যেমন কিছু ক্রপ আছে যে ডাল জাতীয় যে ফসলগুলো আছে, ডাল জাতীয় যে ফসল লিগিউম বলো বা ওয়েল সিড বলো এখানে দেওয়া আছে। লিগিউম ডাল জাতীয় যে ফসল, ওয়েল সিড, সিরিয়ালস, স্মল গ্রেনস, এগুলির জন্য এই পদ্ধতিটা ভালো। যেমন পাঁচ বা মসুর ডাল, তোমরা যদি যাদের ধারণা আছে মসুর গাছগুলো দেখছো, অনেকেই দেখো না, এগুলি আর এখন আর ওইভাবে দেখা যায় না। এগুলি একেবারে মাটির সাথে মিশে থাকে, এই গাছগুলো দাঁড়ায় না। এখন এই গাছগুলোকে যদি তুমি সিলেকশন করতে চাও, পেডিগ্রি মেথডে সিলেকশন করতে চাও, তাহলে একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। যে গাছগুলি মাটির সাথে লেগে থাকে সেই গাছগুলো ওইভাবে অবজার্ভ করে সিলেকশন করা বেশ কঠিন। তো সেই সমস্ত ক্রপের জন্য এই বাল্ক মেথডটা উপযুক্ত। আর ব্রিডার যদি একটু কম অভিজ্ঞ হয় সেই ক্ষেত্রেও এই পদ্ধতিটা উপযুক্ত। আর
এর সাথে এই পদ্ধতির সাথে আমি একটু আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যুক্ত করি। সেটা আমি এই চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করছিলাম 1994-তে। 1994 সালে অ্যাটেন্ড করছিলাম রিটেন পরীক্ষায়। সেই রিটেন পরীক্ষায় তোমার পদ্ধতির নাম আসছিল পপুলেশন ইমপ্রুভমেন্ট মেথড ইন সেলফ পলিনেটেড ক্রপস। বাল্ক মেথড হিসাবে আসে নাই। এখন পড়ার সময় আমিও যখন তোমাদের মতো ছাত্র ছিলাম এই বাল্ক মেথড হিসাবে পড়ছি, কিন্তু অল্প অল্প কিছু নলেজ ছিল। এই যে শব্দগুলো মাস মেথড, পপুলেশন মেথড, এগুলি একটু ভাষা ভাষা চোখে আসছিল। তো ওর উপরে ভিত্তি করে আসলে ওই ডায়াগ্রামটা তৈরি করে দিলাম, এবং আমার আশেপাশে আমার সিনিয়ররাও ছিল, মেধাবী স্টুডেন্টরাও ছিল, এবং ফার্স্ট সেকেন্ড যারা ছিল সেই সময় আমার সিনিয়র, তাদেরকেও দেখছি, এবং এই প্রশ্নের উত্তরে তারা কনফিউজড। এইটাই কারণেই বলা যে পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সব আঙ্গিক বিচার বিবেচনা করেই পড়তে হবে। এখন যেহেতু যতটুকু দেখি বা জানি, বাড়ি বা বিড়িতে যে পরীক্ষাগুলো হয় সেখানে ব্রিডিং এর মানে কম্বাইন্ড সাবজেক্ট গুলোরই পরীক্ষা হয়, এবং ব্রিডিং এরও বেশ একটা উল্লেখযোগ্য পরিমাণ অংশ সেখানে থাকে। তো সেটা বিবেচনায় নিয়ে তোমরা যদি এখন থেকে একটু সচেতন হও, আশা করি এই পরীক্ষাগুলোতে এই বিষয়গুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে ভালো করবে। এই জন্য এটি শেয়ার করা। এখন প্রশ্ন হচ্ছে যে F2 থেকে F6 পর্যন্ত প্লান্ট ব্রিডার সিলেকশন করে না, তাহলে কিভাবে এই গাছগুলো সিলেক্টেড হয়, বা সিলেকশনটা কার উপরে ভিত্তি করে করা হয়? সিলেকশনটা আসলে করা হয় ন্যাচারাল সিলেকশনের উপরে, যে ধরে নেওয়া হয় যে জিনোটাইপটা ভালো সেটাই টিকে থাকবে, যেটি দুর্বল সেটা আর টিকতে পারবে না, সেটা হারায় যাবে বা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে। কিন্তু বিপরীতটাও এখানে হতে পারে। নেচার যখন সিলেকশন করবে, সেই সিলেকশনটা নেচারের জন্য করবে। বিষয়টা কিরকম, যে আমাদের টার্গেট হচ্ছে যে উচ্চ ফলনশীল, কিন্তু নেচার চিন্তা করবে যে যেহেতু বিভিন্ন রকমের স্ট্রেস আছে, সেজন্য স্ট্রেস টলারেন্ট জিনোটাইপ তারা সিলেকশন করতে থাকবে। এখন স্ট্রেস টলারেন্ট করতে গিয়ে অন্যান্য ট্রেড গুলোকে স্যাক্রিফাইস করতে হয়। দেখা যাবে যে সেখানে ইল্ড কম হচ্ছে, কিন্তু তার স্ট্রেস টলারেন্ট অনেক বেশি, যেটা আবার আমাদের জন্য অনেক সময় ভালো হয় না। তো এই বিষয়গুলো আসলে প্লান্ট ব্রিডার যখন প্ল্যান্ট সিলেকশন করবে, ওর ফাঁকে ফাঁকে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড। সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড, এটা আরেকটা মেথড।
সিঙ্গেল সিট ডিসেন্ট মেথডের ডায়াগ্রামটা এরকম যে P1 P2 ক্রস করা হচ্ছে, F1 জেনারেশন গ্রো করা হয়। F2 তে গিয়ে দেখো F2 তে গিয়ে F2 ডেন্সলি প্লান্টেড, অর্থাৎ খুব ঘন আকারে এখানে গাছগুলোকে লাগানো হয়। From each plant, one random seed selected and bulk. প্রত্যেকটা গাছ থেকে একটা করে সিড নেওয়া হয় এবং সেটি একত্রিত করে ফেলা হয়। অর্থাৎ গাছের সংখ্যা যদি হয় 1000, 1000 প্লান্ট থেকে একটা করে সিড নিলে তাহলে 1000 সিড হবে। 1000 সিড হলো, সেগুলিকে একত্রিত করা হয়। এই 1000 সিডকে আবার F3, F4, F5 জেনারেশনে এই সেম অপারেশন যেটা করা হচ্ছে, এই একই অপারেশন গুলো এই F3, F4, F5 এ গিয়ে করা হয়। তো হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে আমি একটা গাছের সংখ্যা কমায় নিয়ে আসছি। দেখো যে F2 তে আছে 5টা গাছ, F3 তে 5টা গাছ, F4 এ 5টা গাছ। এটা বোঝানোর সুবিধার্থে, অর্থাৎ আমি বলছিলাম যে গাছের সংখ্যা যদি 1000 হয়, প্রত্যেকটা গাছ থেকে একটা করে সিড নিলে পরবর্তী জেনারেশনে ওই 1000 গাছই থাকবে। এখানে 5টা গাছ একটা রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। 5টা গাছ থেকে প্রত্যেকটা গাছ থেকে একটা করে সিড নিলে F3, F4, F5 এ গিয়ে গাছের সংখ্যা সেম থাকবে। গাছের সংখ্যাটা সাধারণত থাকে, আমাদের টার্গেট থাকে 600 থেকে 1000 পর্যন্ত। এটা এই পরিমাণ গাছ থাকে, 600 থেকে 1000। এটা থিওরিটিক্যালি আমরা বলছি যে F2 তে 1000 গাছ থাকলো, F5 এ বা F6 এ গিয়ে 1000 গাছ থাকবে। বাস্তবে সেই পরিমাণ গাছ থাকে না, কারণ হচ্ছে এর মধ্যে অনেকগুলোই এলিমিনেট হয়ে যায়। এলিমিনেট বলতে যে রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে, টিকতে পারতেছে না, তার মধ্যে ওই পরিমাণ রেজিস্ট্যান্স নাই, যার কারণে সেটা তোমার সিড দেওয়ার আগেই সে মারা যাচ্ছে, জার্মিনেট করতেছে না, এই জাতীয় সমস্যাগুলো হয়। তাই F2 থেকে যদি 1000 নিয়ে শুরু করে, সেখানে তুমি এক্সপেক্ট করতে পারো যে 500 গাছ F6 এ গিয়ে পেতে পারো। এই অংশটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের একজন আমাকে প্রথম ক্লাসে জিজ্ঞাসা করছিল যে আমরা কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভ্যারাইটি ডেভেলপ করতে পারি। দ্রুত সময়ের মধ্যে ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য এটি একটি উদাহরণ।
এবং সেইখানে তোমরা বলার চেষ্টা করলা যে আমি টার্মটা ভুলে গেছিলাম, সেটি হচ্ছে যে ডাবল হ্যাপ্লয়েড করে ভ্যারাইটি ডেভেলপমেন্ট করা, যেটা লেভেল 4 সেমিস্টার 1-এ তোমরা শিখে আসছো বা পড়ে আসছো। হ্যাঁ, ডাবল হ্যাপ্লয়েড করে করা যায়, দ্রুত হোমোজাইগাস প্ল্যান্ট ডেভেলপ করা যায়, সেটা একটা পদ্ধতি। আবার এই সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড বা আরজিএ, র্যাপিড জেনারেশন অ্যাডভান্সমেন্ট, এটাকে আরজিও বলা হয়। এগুলি বিভিন্ন বিভিন্ন নামে এগুলিকে ডেজিগনেট করে। র্যাপিড জেনারেশন অ্যাডভান্সমেন্ট এবং ইরি বিগত 2-3 বছর থেকে এই মেথডটাকে প্রমোট করার চেষ্টা করতেছে, আরজিএটাকে বা সিঙ্গেল সিড ডিসেন্টটাকে। এবং ইরির সাথে টেকনিক্যাল কোঅপারেশন আছে আমাদের বিরিও সেটাকে ফলো করে। কিভাবে আসলে এই আরজিএটাকে বা সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডটাকে আমরা ভ্যারাইটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে দ্রুত সময়ে ভ্যারাইটিটা পেতে পারি। এখানে যেহেতু গাছের সংখ্যাটা সমান থাকে, গাছ সংখ্যা যেহেতু সমান থাকে, সিলেকশনের প্রশ্ন নাই। আমি শুধুমাত্র সিড গ্রো করব এবং সিড টু সিড, অর্থাৎ একটা বীজ বপন করা হবে, প্ল্যান্ট ডেভেলপ হবে, ওই প্ল্যান্ট সিড গ্রো করবে, মানে সেখানে সিড ডেভেলপমেন্ট হবে, এইটুকু সময় আমার দরকার। এই ক্ষেত্রে করা হয় কি, গ্রিন হাউসের সহায়তা নেওয়া হয়। গ্রিন হাউসের সহায়তা নিলে ধানের ক্ষেত্রে যেটা হয় যে 105 দিনের মধ্যেই তুমি যদি আন্ডার স্ট্রেস কন্ডিশনে এই ধান গাছগুলোকে রাখতে পারো, তাহলে সে তো স্ট্রেস কন্ডিশনে থাকবে, তার লাইফ স্প্যান বা তার জীবনকাল এটা কমে আসবে। কমে আসলে সে দ্রুতই সেখানে সিড ফর্ম করবে। এটি হলো একটা টেকনিক। এখন কিভাবে এটা করা হয়? তোমার সার এবং পানি এ দুটোই কম দেওয়া। কম দিলে সে একটা স্ট্রেসের মধ্যে পড়ে যায়। স্ট্রেসের মধ্যে পড়লে সে তখন ওই দ্রুতই তার লাইফ স্প্যানটাকে শর্ট করে সিড অর্থাৎ ভেজিটেটিভ স্টেজ থেকে দ্রুতই রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যায় এবং সেখানে সিড ফরমেশন হয়। তাহলে রাইসের ক্ষেত্রে দেখা গেছে যে 105 দিনের মধ্যে এই সিড ফরমেশনটা হয়, আর বাকি 5 দিন তোমার লাগে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির জন্য। অর্থাৎ 110 দিনের মধ্যেই তুমি সিড থেকে সিড পাবা। আবার পরেই তোমার সিস্টেমটা ডেভেলপ করা থাকে, ওই সিডটাকে আবার তুমি পরে আবার ওই গ্রিন হাউসের মধ্যে গ্রো করতে পারতেছো। তাহলে 365 দিনে যদি 1 বছর হয়, তাহলে 110 দিনের মধ্যে যদি একটা জেনারেশন আমি গ্রো করতে পারি রাইসের, তাহলে 1 বছরের মধ্যে 3টা জেনারেশন গ্রো করা যাবে। তাই কি না? হিসাবটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 1 বছরের মধ্যে আমরা 3টা জেনারেশন গ্রো করতে পারছি। তাহলে হবে কি, আগে যেখানে ওই রাইস গ্রো করার জন্য বছরে একবার যেখানে গ্রো করতাম, সেখানে একই বছরে 3টা জেনারেশন গ্রো করতে পারতেছি। তাহলে F2 থেকে শুরু করে F6 পর্যন্ত 2 বছরের মধ্যেই এই কাজগুলো শেষ করা যায়। যেখানে 6 বছর লাগতো, সে জায়গাটাকে সময়টাকে সংক্ষেপ করে আমরা 2 বছরে নিয়ে আসতে পারতেছি। এটাতে কি হলো, আমার 4 বছরের সেভ হয়ে গেল। এইভাবে আসলে বিড়ির এখন প্রচেষ্টা যে থ্রু আরজি এর মাধ্যমে
এর মাধ্যমে, র্যাপিড জেনারেশন অ্যাডভান্সের মাধ্যমে ভ্যারাইটি গুলো ডেভেলপ করা। এবং এতে আরেকটা টার্ম ব্যবহার করা হয়, শুধুমাত্র জেনে রাখো যে জেনেটিক গেইন, অর্থাৎ এই জেনেটিক গেইনটাকেও আর একটু বৃদ্ধি করা। যদি ভ্যারাইটি ডেভেলপমেন্টে কম সময় লাগে, সেটা তো তোমার একটা জেনেটিক গেইন গুলো ভালো হয়। এখন তার মাধ্যমেও জেনেটিক গেইনটাকে আমরা একটু বৃদ্ধি করতে পারি। তাহলে এখানে দেখো যে বাল্ক মেথডে আমরা কোনো প্ল্যান্ট সিলেকশন করি নাই, নির্দিষ্ট পরিমাণ সিড রেট ব্যবহার করছি, কিন্তু সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সিড ব্যবহার করা হচ্ছে, জেনারেশন দ্রুত অ্যাডভান্স করা হচ্ছে এবং ভ্যারাইটি ডেভেলপমেন্টে এটা এই ক্ষেত্রে ভ্যারাইটি ডেভেলপমেন্টটা খুব দ্রুত হচ্ছে। এই স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার। F6 পর্যন্ত আমি বলছি, F6 এর পরে গিয়ে দেখো যে F6 এ স্পেস প্ল্যান্টেড করা হচ্ছে। স্পেস প্ল্যান্টেড কেন? আমরা যেহেতু এখানে প্ল্যান্ট সিলেকশন করব, তার সিড গুলোকে আলাদা করে সংগ্রহ করব, এই জন্যই এই স্পেস প্ল্যান্টেড। গাছের সংখ্যা দেখো যে 100 থেকে 500টা প্ল্যান্ট, ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স হারভেস্টেড সেপারেটলি। এই যে একটা গাছ থেকে আলাদা করে সংগ্রহ করা হবে এবং আলাদা করে তোমার এই লাইনে বপন করা হবে। অর্থাৎ একটা লাইনে যতগুলো গাছ থাকবে সবগুলোর প্যারেন্ট কিন্তু এই গাছটা। এবং এর আগের ক্ষেত্রটাতে যেটা বললাম, যেটা বলছি যে এখানে ফেনোটাইপ দেখে আমরা লাইনগুলোকে বুঝতে পারি যে কোন লাইনটা তোমার হোমোজাইগাস, কোন লাইনটা হেটেরোজাইগাস। যদি নরমালি আমরা হোমোজাইগাস লাইনগুলোকে সিলেক্ট করি, কিন্তু যদি মনে হয় যে হেটেরোজাইগাস লাইনের মধ্যেও পোটেনশিয়াল কিছু লাইন আছে, সেগুলোকে তো সিলেক্ট করা যাবে। এটা আসলে ব্রিডারের অবজারভেশনের উপরে নির্ভর করবে, ব্রিডারের এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করবে। যে সব সময় যে আমি হোমোজাইগাস লাইন সিলেক্ট করব, হেটেরোজাইগাস থেকে সিলেকশন করা যাবে না, এমনটা নয়। এটি ব্রিডারের এক্সপেরিয়েন্সের উপরে, যে উনি এই অপারেশন গুলো কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা তার অভিজ্ঞতার সাথে, তার জ্ঞানের সাথে এটি যুক্ত। পরবর্তী জেনারেশন গুলোতে দেখো যে সেম অপারেশন, যে প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল, মাল্টি লোকেশন ইল্ড ট্রায়াল এবং সিড মাল্টিপ্লিকেশন, এই অপারেশন গুলো সেম। প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল দেওয়া হয় 1 বছর ধরে, মাল্টি লোকেশন ইল্ড ট্রায়াল দেওয়া হচ্ছে মিনিমাম 3 বছর, আর এর পরবর্তীতে আমরা সিড গুলোকে মাল্টিপ্লাই করে নেই। এখানে ম্যারিট গুলো দেখো, বাল্ক মেথডের সুবিধা কি?
বাল্ক মেথডের সুবিধা হচ্ছে সিম্পল, কনভেনিয়েন্ট এবং ইনএক্সপেন্সিভ। F2 এবং সাবসিকুয়েন্ট জেনারেশনে লিটল অ্যাটেনশন তাকে দিতে হচ্ছে। পেডিগ্রি রেকর্ড এখানে রাখা হয় না। যেহেতু লার্জ পপুলেশন, এখানে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন অ্যাপিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। আর্টিফিশিয়াল সিলেকশন ইচ্ছা করলে এখানে করা যেতে পারে, করে যে যাবে না তেমনটা নাই, সেটাই বলা হচ্ছে। তো এই অ্যাডভান্টেজ গুলো আমরা দেখলাম, এখন এর লিমিটেশনস গুলো দেখো। মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ইট টেকস মাচ লং টাইম। Short bulk method natural selection has little effect. Little opportunity for the breeder. এবং সবশেষে অনেকগুলো লাইন তোমার পাওয়া যায় এখান থেকে, যেটি আবার ম্যানেজ করাটা কঠিন হয়ে দাঁড়ায়। যেহেতু পেডিগ্রি রেকর্ড রাখা হয় না, ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার ক্যানট অবটেইন। আর যে কথাটা আগে বলছি, সরি, ন্যাচারাল সিলেকশন অ্যাক্ট এগেইনস্ট অ্যাগ্রোনমিক্যালি, অর্থাৎ তুমি যে গাছটা চাচ্ছ অনেক সময় ন্যাচারাল সিলেকশন তার এগেইনস্টে কাজ করবে। অ্যাডভান্টেজ দেখো সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডের। অ্যাডভান্স জেনারেশন উইথ ম্যাক্সিমাম পসিবল স্পিড। কনভেনশনাল ব্রিডিং মেথডের মধ্যে এটা ম্যাক্সিমাম পসিবল স্পিডে এটা কাজ করে। রিকোয়ার্স ভেরি লিটল স্পেস, এফোর্ট অ্যান্ড লেবার। খুব অল্প পরিমাণে জায়গায় এটা করা যায়, যেহেতু খুব ডেন্সলি পপুলেটেড। কমার্শিয়াল সিড রেটের চেয়েও এটাকে খুব ঘন আকারে করা হয়, খুবই ঘন আকারে করা হয়। ওটাও একটা স্ট্রেস, পানি কম দেওয়া হয়, ফার্টিলাইজার কম দেওয়া, যার কারণে খুব অল্প জায়গার মধ্যেই এই সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডটা করা সম্ভব। এই যে গ্রিন হাউস এবং অফ সিজন নার্সারির মাধ্যমে এটিকে ভালোভাবে ব্যবহার করা যায়।
এবং F2 তে যে ভেরিয়েশন গুলো থাকে র্যান্ডম স্যাম্পল হোমোজাইগাস জিনোটাইপ derived from F2 population অর্থাৎ ভেরিয়েবিলিটিটা F2 তে যেরকম থাকে F6 এও ঠিক তার কাছাকাছি থাকে, সেটাই বলছে, একটু কমে যায় কিন্তু পপুলেশনের রিপ্রেজেন্টেশনটা F2 এ যেরকম ছিল F6 এও সেরকমটাই থাকে। লিমিটেশনস কি? এখানে সেগ্রিগেটিং জেনারেশনে সিলেকশনের কোনো সুযোগ নাই, আর সাকসেসিভ জেনারেশনের মধ্যে পপুলেশন সাইজ বিকাম প্রোগ্রেসিভলি স্মলার ডিউ টু পুয়ার জার্মিনেশন এন্ড ডেথ অফ প্লান্ট, যেটা আমি আগে বললাম। আজকের ক্লাস হচ্ছে এইটুকুই। আমি এখন একটু সাম আপ করি। দুইটা মেথড আজকে আমরা দেখলাম, বাল্ক মেথড এবং সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড। বাল্ক মেথডে আমরা সিডগুলোকে একত্রিত করে ফেললি, সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডের মাধ্যমে আমরা জেনারেশনটাকে দ্রুত অ্যাডভান্স করতে পারি এবং ইদানিং কালে এই সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডটা ইরি ব্যবহার করছে, বিরি ব্যবহার করে এবং এটা সিমিটও ব্যবহার করতেছে, মানে দ্রুত ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য। সিমিট এটাকে অন্য নাম দিচ্ছে, এই মুহূর্তে নামটা খেয়াল নেই। আরজিএ বলে তোমার, বিরি বলে আরজি, ইরি বলে আরজিএ, র্যাপিড জেনারেশন অ্যাডভান্সমেন্ট। এটা সিমিট একটু অন্য নামে দেয়, বাট প্রিন্সিপাল সেম। বাল্ক মেথড এবং সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডের আমরা অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশনস গুলো দেখলাম। এখন আজকের ক্লাস সংক্রান্ত বিষয়ে বা প্রিভিয়াস ক্লাসগুলোর বিষয়ে তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার, কি? সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডে আমরা যেহেতু গ্রিন হাউসে স্ট্রেস কন্ডিশনে রাখতেছি, পরবর্তীতে কি এর জন্য কোনো সমস্যা হতে পারে না? একটা হলো কি যে সময়, এটা তুমি ঠিকই বলছো, মানে কিছু কিছু দেখা যায় তুমি যখন মানে সিলেকশনটা আন্ডার স্ট্রেস কন্ডিশনে করতেছো, ওর মধ্যে নর্মাল এনভায়রনমেন্টে গিয়ে নর্মালি এক্সপ্রেস যে জিনগুলো থাকে সেটা সাইলেন্ট হয়ে থাকে। তোমার যে জিনগুলোকে মানে তুমি সিলেক্ট করতেছো আন্ডার স্ট্রেস কন্ডিশন, কিন্তু যখন তোমার নর্মাল কন্ডিশন থাকবে, ফেভারেবল কন্ডিশন থাকবে, সেই ফেভারেবল কন্ডিশনে এটি ভালোভাবে পারফর্ম নাও করতে পারে। বোঝা গেছে? জি স্যার। কারণ আমরা সময়টাকে বাঁচানোর জন্য, স্পেসটাকে বাঁচানোর জন্য আমরা তাকে স্ট্রেস দিচ্ছি। স্ট্রেস দিলে তখন হচ্ছে যে আন্ডার স্ট্রেস কন্ডিশন স্ট্রেসের সাথে রিলেটেড জিনগুলো এক হয়ে যায়। যেমন তোমাকে একটা উদাহরণ বলি, যে গমের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে মানে নর্মাল কন্ডিশনে গম ইল কন্ট্রিবিউটিং ট্রেট হচ্ছে দুইটা, অর্থাৎ ইল বাড়ে দুইটা কারণে, মূলত দুইটা কারণে। একটা হলো যে 1000 গ্রেন ওয়েট যদি বাড়ে, আরেকটা হচ্ছে বলা হয় যে ইফ প্লান্টস পার স্কোয়ার মিটার, এক স্কোয়ার মিটারে কতগুলো গাছ আছে তার উপরে, এই দুইটা ফ্যাক্টর। কিন্তু আমি যেহেতু স্ট্রেস নিয়ে কাজ করি, হিট স্ট্রেস নিয়ে কাজ করি, এই স্ট্রেস কন্ডিশনে আমরা দেখছি যে
তখন ইল্ড কন্ট্রিবিউটিং ট্রেড গুলো এই দুইটার বাইরে চলে যায়, অর্থাৎ এই দুইটার আর তখন কন্ট্রোল থাকে না, অন্য ট্রেড গুলো আসে সেখানে রোল প্লে করে। যেমন সল্টের ক্ষেত্রে সল্টও একটা মানে স্যালাইন সয়েলে তুমি যদি গম লাগাও, সেখানে নরমালি গমের গাছে টিলারের সংখ্যা হয় 8টা 10টা করে, 8টা করে হয়, 7টা 8টা 10টা এরকম 7-8টা করে হবেই, 10টাও হয়। তো এই টিলার গুলো যখন তুমি স্যালাইন সয়েলে লাগাবা তখন দেখা যায় যে 2টা 3টা করে হয়, এবং যে গাছে তোমার টিলার 3টা হয় তার ফলন কিন্তু অনেক বেড়ে যায়, এবং নাম্বার অফ টিলার আন্ডার স্ট্রেস কন্ডিশন মানে সল্ট স্ট্রেস কন্ডিশনে তখন একটা মেজর রোল প্লে করে। কিন্তু নর্মাল কন্ডিশনে এই টিলার নাম্বারটা মেজর রোল কন্ট্রোল করে না। এখন গাছের মধ্যে বা গমের মধ্যে তোমার 3টা জেনোম আছে, ABD জেনোম আছে, এবং জিনের সংখ্যা প্রচুর। অনেকগুলো জিনই তোমার সাইলেন্ট থাকে মিন্স ওই এনভায়রনমেন্ট না পেলে সে এক্সপ্রেশন হয় না। নরমালি যেগুলি পাচ্ছে সেটার উপরে ভিত্তি করে তার এক্সপ্রেশন হচ্ছে, এবং এই জিনগুলোর উপরে সিলেকশন করা হচ্ছে। কিন্তু ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টে যখন যাচ্ছে তখন সে ভিন্ন জিন এক্সপ্রেশন হচ্ছে, ভিন্ন ট্রেট অ্যাপিয়ার করতেছে। যার কারণে তুমি যেটা প্রশ্ন করছো যে আমি তো স্ট্রেস দিয়ে গাছগুলোকে সিলেক্ট করলাম, কিন্তু নর্মাল এনভায়রনমেন্টে এটি ভালো পারফর্ম করবে কিনা, এটি ভালো পারফর্ম না করার যথেষ্ট কারণ আছে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এটা আমাকে একটু কথা বলতে হবে যে বেরির সায়েন্টিস্টদের সাথে। কিন্তু আমার যেটা আমি গমের ক্ষেত্রে যেটা দেখছি, আমার এক্সপেরিয়েন্স সেটাই বলে যে স্ট্রেস কন্ডিশন, নরমাল কন্ডিশন ভিন্ন ভিন্ন জিনোটাইপ কাজ করে, জিনগুলো কাজ করে। আর কারো কোনো প্রশ্ন? আশা করি নাই। আর এই সপ্তাহ অর্থাৎ আগামীকাল কোনো ক্লাস হবে না। আমি চেষ্টা করব শনিবার রাতে একটা ক্লাস নেওয়ার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, শনিবার রাতে আমার একটু চেষ্টা থাকবে যে একটা ক্লাস নেওয়া। আর কালাম স্যার এবং আরিফ স্যার মনে হয় ক্লাস নিচ্ছেন তোমাদের। কি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আজাদ স্যার স্যার নিচ্ছি। সরি, আমি একটু ফিডব্যাক চাচ্ছিলাম তোমাদের সাথে। আছে আজাদ স্যার ক্লাস আজাদ স্যার নিছেন, আর আরিফ স্যার? আরিফ স্যার এখন শুরু করেন নাই। আরিফ স্যার আমাকে যেটা বলছিলেন যে অনলাইন অথবা অফলাইনে নিবে আর কি, প্রবাবলি উনিও অনলাইনে নিবে এবং শেষ করে দিবে, এরকমই কথা হচ্ছে। আমি তোমাদের কথাগুলো কনভে করছি। তারপরেও কালকে যদি দেখা হয় বিষয়টা স্যারের সাথে তোমার আলাপ করে নেব, ঠিক আছে? আর আগামী সপ্তাহ থেকে আশা করি যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আমরা যদিও আগামী সপ্তাহতে একটু সমস্যা হবে, 25 তারিখ থেকে তোমার লেভেল 2 সেমিস্টার 2 এর 2 বেলা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। এখন এর মধ্যে নেওয়া সম্ভব হবে কিনা স্যারদের সাথে তোমরা একটু কথা বলে নিও, বিশেষ করে তুরিন ম্যামের সাথে কথা বলে নিও। এটা আসলে খুব টাফ হয়ে যাবে আগামী সপ্তাহে প্র্যাকটিক্যাল নেওয়াটা। আর
রাজা স্যার আগামী সপ্তাহে ছুটিতে থাকবেন, আমিও ছুটিতে থাকবো, কিন্তু যেহেতু অনলাইনে ক্লাস নেই, আমি চেষ্টা করব যে রাত্রেবেলায় ক্লাসগুলো আগায় নেওয়ার জন্য। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আমি শেষ করি। তোমাদের যদি কিছু বলার না থাকে আমি এখানে শেষ করি। তো সকলকে ধন্যবাদ। জি স্যার।